এইচএসসি শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত। প্রজেক্ট এইচ এর আজকে হলো আমরা ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের সেকেন্ড চ্যাপ্টারের বাকি টপিকগুলো কভার করব। তো গত ক্লাসে মূলত আমরা হলো সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ আর্থিক বাজারের আইনগত দিকসমূহ ওই চ্যাপ্টারে বেশ কিছু টপিক কভার করেছি, যেমন হলো আর্থিক বাজারের ধারণা, তারপর আর্থিক বাজারের শ্রেণী বিভাগ, তারপর বিভিন্ন ইনস্ট্রুমেন্টস বা হাতিয়ার, এগুলো নিয়ে মূলত গত ক্লাসটা করেছিলাম। তো ওই ক্লাসে মূলত এই টপিকগুলো কভার করা হয়েছে। তো যারা হলো গত ক্লাসটি দেখো না, তারা হলো গত ক্লাসটি দেখে তারপর হলো আজকের ক্লাসটি করবে, তাহলে আরো ভালো হবে। তো আজকের ক্লাসে মূলত আমরা হলো আর্থিক বাজারের শ্রেণী বিভাগের মধ্যে যে পুঁজি বাজার, এই পুঁজি বাজারটা সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করতে যাচ্ছি। সো যারা হলো ক্লাসটি করতেছো অবশ্যই কি খাতা কলম নিয়ে বসতে হবে। তো আমি ক্লাসটা শুরু করি। তো আমরা হলো মূলত গত ক্লাসে হলো আর্থিক বাজারের শ্রেণী বিভাগ একটু দেখাইছিলাম, যে আর্থিক বাজার এটাকে মূলত মেয়াদের ভিত্তিতে দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হলো অর্থ বা মুদ্রা বাজার, আরেকটা হলো পুঁজি বা মূলধন বাজার। তো অর্থ বাজার যেটা, এটাতে হলো মূলত 1 বছর বা তার কম সময়ের জন্য কি সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয়, বা অর্থ সংগ্রহ, ঋণ প্রদান এগুলা করা হয় 1 বছর বা তার কম সময়ের জন্য, অর্থাৎ স্বল্প সময়ের জন্য, স্বল্প মেয়াদে। আরেকটা আছে হলো পুঁজি বা মূলধন বাজার, এটাতে মূলত 1 বছরের বেশি সময়ের জন্য সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয়, অর্থাৎ দীর্ঘমেয়াদে। তাহলে এটাই হলো অর্থ বাজার, আর এটা হলো পুঁজি বা মূলধন বাজার। তো আজকে হলো মূলত আমরা পুঁজি বাজার এই সেগমেন্টটা নিয়ে হলো আজকে বিস্তারিত আলোচনা করব। তো পুঁজি বাজারটাকে কি করা হয়েছে, আরো দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সিকিউরিটিজ আর একটা হলো নন সিকিউরিটিজ। এই দুইটা সেগমেন্টের ভিত্তিতে সিকিউরিটিজ জিনিসটা আসলে কি, সিকিউরিটিজ বলতে বোঝানো হয় আসলে ট্রেডযোগ্য আর্থিক দলিল। অর্থাৎ এই আর্থিক দলিলগুলো ক্রয় বিক্রয় করা যায়, হস্তান্তর করা যায়, এবং ক্রয় বিক্রয় বা হস্তান্তরের মাধ্যমে কি হয়, অর্থ সংগ্রহ করা হয়, অর্থ বিনিয়োগ করা হয়। তো এই যে সিকিউরিটিজ গুলোর মধ্যে করা হয়, এটাকে আমরা বলতেছি সিকিউরিটিজ সেগমেন্ট। তো এখানে মূলত কি আছে, এটার মধ্যে হলো যেটা হলো মূলধন বাজার, এখানে সিকিউরিটিজ আছে মূলত শেয়ার, তারপর হলো বন্ড, তারপর হলো ডিবেঞ্চার। এগুলা মূলত মূলধন বাজারের সিকিউরিটিজ। তো যেটা হলো নন সিকিউরিটিজ সেগমেন্ট, এখানে মূলত ভাগ করা হয়েছে, এখানে কোনো আসলে এরকম আর্থিক দলিল ক্রয় বিক্রয় করা হয় না বা হস্তান্তর করা হয় না। এখানে আসলে সরাসরি অর্থ সংগ্রহ করা হয়, বা ঋণ গ্রহণ করা হয়, বা অর্থ বিনিয়োগ করা হয়। যেমন ধরো হইতে পারে যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ। এখানে মূলত কি হচ্ছে, কোনো সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হচ্ছে না। তো এই জন্য এটাকে বলা হচ্ছে নন সিকিউরিটিজ সেগমেন্ট। এই যে সিকিউরিটিজ সেগমেন্ট, এটাকে আবার কি দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তো একটা হলো প্রাথমিক বাজার, আরেকটা হলো মাধ্যমিক বাজার। তো আমরা হলো প্রাথমিক বাজার আর হলো মাধ্যমিক বাজার, তো এর দুইটা নিয়ে হলো আলাদা আলাদা ভাবে ফার্স্টে ডিসকাশন করব। তো ফার্স্টে আসি হলো প্রাথমিক বাজার। তো প্রাথমিক বাজার আসলে কি, তো প্রাথমিক বাজার ইংলিশে বলা হয় প্রাইমারি মার্কেট। তো এখানে কি করা হয়, যে বাজারে একটি কোম্পানি নতুন ইস্যুকৃত সিকিউরিটিজ বিক্রয় হয় তাকে বলা হয় প্রাথমিক বাজার। অর্থাৎ এখানে কি করা হয়, নতুন ইস্যুকৃত সিকিউরিটিজ এখানে বলতে বোঝানো হয়েছে যে শেয়ার, বন্ড এগুলা। তো এগুলা কি একদম নতুন, এই নতুন সিকিউরিটিজ অর্থাৎ শেয়ার, বন্ড এগুলা কি করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো, ধরো হলো একটা কোম্পানি, ধরো এবিসি কোম্পানি, এবিসি লিমিটেড কোম্পানি, এই কোম্পানিটার ধরো হলো 1 লক্ষ টাকার দরকার। তো 1 লক্ষ টাকার দরকার, তো এই কোম্পানিটা কি করলো, বাজারে শেয়ার ইস্যু করলো। শেয়ার ইস্যু করলো ধরো হলো 1 লক্ষ টাকা, প্রত্যেকটা শেয়ারের মূল্য 10 টাকা করে, টোটাল 10,000 শেয়ার বাজারে
বিক্রি করলো। তাহলে এই ক্ষেত্রে দেখো কি করতেছে, এবিসি লিমিটেড কি করতেছে, নতুন শেয়ার ইস্যু করতেছে। এই শেয়ারটা কি আগে কোনো সময় ইস্যু করা হয় না, একদম নতুন ইস্যু করা হচ্ছে কোম্পানির মূলধনের প্রয়োজনে। তাহলে এই ক্ষেত্রে দেখো এটাকে আমরা বলবো হলো নতুন সিকিউরিটিজ বা নতুন শেয়ার। তাহলে এই ক্ষেত্রে দেখো এবিসি লিমিটেড এই কোম্পানি থেকে হলো যারা হলো শেয়ারটা ক্রয় করবে, তো তাদেরকে আমরা বলতেছি শেয়ার হোল্ডার বা বিনিয়োগকারী। তাহলে দেখো এখানে কি হচ্ছে, আসলে এবিসি লিমিটেড কোম্পানি থেকে হলো শেয়ার ইস্যু করা হচ্ছে আর একজন বিনিয়োগকারী সেটা কি ক্রয় করতেছে। তাহলে এই ক্ষেত্রে মূলত প্রাইমারি বাজারে মূলত লেনদেন হয় মূলত কোম্পানি আর বিনিয়োগকারী এই দুইটা পক্ষের মধ্যে। কোম্পানি হলো শেয়ারটা নতুন শেয়ার ইস্যু করতেছে আর বিনিয়োগকারীরা সেটা হলো কি ক্রয় করতেছে। তো বিনিয়োগ, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো এটা হলো কি প্রাইমারি বাজার, অর্থাৎ প্রাইমারি বাজারে হলো কোম্পানি আর বিনিয়োগকারীদের মধ্যে কি হয় শেয়ারের আদান প্রদান হয়। এক্ষেত্রে কি করা হয় নতুন সিকিউরিটিজ, নতুন সিকিউরিটিজ অর্থাৎ নতুন শেয়ার বা বন্ড ইস্যু করা হয়। কোম্পানি অর্থ সংগ্রহের জন্য নতুন সিকিউরিটিজ অর্থাৎ শেয়ার বা বন্ড হলো ইস্যু করে থাকে। তাহলে এই ক্ষেত্রে শেয়ার বা সিকিউরিটিজ বিক্রয়ের অর্থ ইস্যুকারী কোম্পানি সরাসরি পেয়ে থাকে। তাহলে এখানে আমরা কিন্তু দেখলাম যে এবিসি লিমিটেড কোম্পানি তার 1 লক্ষ টাকার দরকার, তো এই জন্য এবিসি লিমিটেড কোম্পানি প্রত্যেকটা 10 টাকা মূল্যে 10,000 শেয়ার ইস্যু করছে। তাহলে এই ক্ষেত্রে কি করলো, এবিসি লিমিটেড কোম্পানির থেকে হলো যে হলো এটা হলো ক্রয় করবে তাকে আমরা বিনিয়োগকারী বলতেছি, সে এটা ক্রয় করতেছে। তাহলে এক্ষেত্রে দেখো ইস্যুকারী প্রতিষ্ঠান সরাসরি হলো বিনিয়োগকারীর থেকে হলো টাকাটা সংগ্রহ করতেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে এখানে এটাই বলা হয়েছে যে ইস্যু কোম্পানি হলো সরাসরি বিনিয়োগকারী থেকে কি টাকাটা পাচ্ছে। তো প্রাথমিক বাজারে একটি কোম্পানি নিম্নোক্ত বিকল্প পদ্ধতিতে শেয়ার ইস্যু করতে পারে। তো মূলত প্রাথমিক বাজারে যদি একটা কোম্পানি শেয়ার ইস্যু করতে চায় নতুন সিকিউরিটিজ, তাহলে এই ক্ষেত্রে হলো শেয়ার ইস্যুর ক্ষেত্রে দুইটা পদ্ধতি আছে। কোম্পানি দুই ভাবে হলো শেয়ার ইস্যু করতে পারে, একটা হলো ব্যক্তিগত উপস্থাপন অর্থাৎ প্রাইভেট প্লেসমেন্ট, আরেকটা হলো প্রাথমিক গণপ্রস্তাব অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং। তো এই দুইটা জিনিস সম্পর্কে একটু আলাদাভাবে বিস্তারিতভাবে তোমাদের জানতে হবে। তো ফার্স্টে আসি হলো ব্যক্তিগত উপস্থাপন। ব্যক্তিগত উপস্থাপন বলতে কি বোঝানো হয়েছে, এখানে মূলত কোম্পানির নতুন শেয়ার নির্দিষ্ট সংখ্যক বিনিয়োগকারী বা ছোট ছোট বিনিয়োগকারী গ্রুপের নিকট হলো নির্দিষ্ট সংখ্যক শেয়ার বিক্রি করা হচ্ছে। অর্থাৎ এখানে আসলে সরাসরি সাধারণ জনগণের কাছে হলো শেয়ারটা বিক্রি করা হচ্ছে না, এটা আসলে কি করা হচ্ছে কোম্পানি হলো নির্দিষ্ট কিছু সংখ্যক বিনিয়োগকারী বা ছোট ছোট বিনিয়োগকারী গ্রুপের কাছে হলো শেয়ারটা কি করতেছে ইস্যু করতেছে। তাহলে ব্যক্তিগত উপস্থাপনের ক্ষেত্রে বিনিয়োগকারী বলতে সাধারণত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে বোঝায়। তাহলে এই ক্ষেত্রে সাধারণত যারা হলো এই শেয়ারটা নতুন শেয়ারটা হলো ক্রয় করতেছে তারা মূলত হলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলতে এখানে কি বোঝানো হয়েছে, মানে সাধারণ জনগণ নয়, এটা হইতে পারে ব্যাংক, তারপর হলো বীমা কোম্পানি, তারপর বিনিয়োগ কোম্পানি বা মার্চেন্ট ব্যাংক। তো এগুলা মূলত কি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। তো তারা মূলত কি করতেছে শেয়ারটা ক্রয় করে নিতেছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি একটা এক্সাম্পল দেই, ধরো হলো এবিসি কোম্পানি তো নতুন শেয়ার ইস্যু করতে যাচ্ছে। তো নতুন শেয়ারটা হলো কি করলো সরাসরি হলো জনগণ বা সাধারণ জনগণের কাছে কি করলো ইস্যু করলো না, ধরো হলো সরাসরি ব্যাংকের কাছে ধরো বিক্রি করে দিল। এই ক্ষেত্রে কি করতেছে এবিসি লিমিটেড একটা হলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে কি করতেছে শেয়ারটা বিনিয়োগ করতেছে। এক্ষেত্রে কোম্পানি থেকে হলো যে হলো শেয়ারটা ক্রয় করে নিচ্ছে ওই বিনিয়োগকারী মূলত এখানে হলো প্রতিষ্ঠান কোনো, সেটা হইতে পারে ধরো কোন একটা ব্যাংক, বীমা কোম্পানি, বিনিয়োগ কোম্পানি, মার্চেন্ট ব্যাংক। তো এগুলা মূলত কি এই শেয়ারটা কি করতেছে ক্রয় করে নিতেছে। অর্থাৎ এখানে সরাসরি জনগণের কাছে শেয়ারটা ইস্যু না করে নির্দিষ্ট একটা গ্রুপ বা বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কাছে কি করতেছে শেয়ারটা বিক্রি করতেছে। তারপর কি বলা হয়েছে, এই ক্ষেত্রে বিনিয়োগ কোম্পানি বা মার্চেন্ট ব্যাংক সম্ভাব্য বিনিয়োগকারী খুঁজে বের করতে ইস্যুকৃত শেয়ারের মূল্য নির্ধারণের ক্ষেত্রে এবং শেয়ার ইস্যুকারী কোম্পানি ও বিনিয়োগকারীদের মধ্যে মধ্যস্থতা করে বিভিন্ন শর্ত নির্ধারণে সহায়তা করে।
এই ক্ষেত্রে দেখো, এই যে কোম্পানি আর হলো বিনিয়োগকারী, এখানে বিনিয়োগকারী মূলত কোনো একটা প্রতিষ্ঠান। তাহলে এই ক্ষেত্রে কোম্পানি আর বিনিয়োগকারীর মধ্যে যে এই যে শেয়ারের লেনদেনটা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে মূলত হলো যেগুলো বিভিন্ন ধরনের বিনিয়োগ কোম্পানি বা মার্চেন্ট ব্যাংক আছে, ওরা কি করতেছে, মধ্যস্থতা করতেছে। কিভাবে করতেছে, ধরো এই যে এখানে এবিসি লিমিটেড যে ব্র্যাক ব্যাংকের কাছে যে শেয়ারটা বিক্রি করলো, তাহলে এই ক্ষেত্রে ধরো প্রত্যেকটা শেয়ারের মূল্য কত হবে, বা ধরো এবিসি লিমিটেড আসলে কার কাছে হলো শেয়ারটা বিক্রি করবে, এখানে বিনিয়োগকারী খোঁজা লাগবে। তাহলে এই ক্ষেত্রে এই সমস্ত কাজগুলা হলো যারা মার্চেন্ট ব্যাংক বা বিনিয়োগ কোম্পানি আছে, তো এই সমস্ত কাজগুলা করতে সহায়তা করতেছে। অর্থাৎ তারা কি করতেছে, বিনিয়োগকারী খুঁজে দেওয়া, তারপর ইস্যুকৃত শেয়ারের মূল্য নির্ধারণ, তারপর শেয়ার ইস্যুকারী কোম্পানি আর বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে কি করতেছে, মধ্যস্থতা করতেছে। তো এটাই আসলে কি বিনিয়োগ কোম্পানি বা মার্চেন্ট ব্যাংকের এখানে কাজ। তো এটা হলো ব্যক্তিগত উপস্থাপনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি হলো একটা নতুন শেয়ার সরাসরি সাধারণ জনগণের কাছে ইস্যু না করে বিভিন্ন ছোট ছোট বিনিয়োগকারী বা ছোট ছোট গ্রুপ, যেগুলো হলো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হয়ে থাকে, ব্যাংক, তারপর হলো বীমা কোম্পানি, তো এই প্রতিষ্ঠান সমূহের কাছে হলো সরাসরি এটা বিক্রি করে দিচ্ছে। তারপরে আসি হলো প্রাথমিক গণপ্রস্তাব। তো প্রাথমিক গণপ্রস্তাব এটাকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ আইপিও। তো এটা কিন্তু তোমাদের এই যে আইপিওর ফুল ফর্ম, এটা কিন্তু অনেক সময় কোশ্চেন করে যে আইপিওর ফুল ফর্ম কি। তো এটা হবে ইনিশিয়াল পাবলিক অফারিং। তো ইনিশিয়াল পাবলিক অফারিং এটা আবার বলতে আসলে কি বুঝাইছে, কোনো কোম্পানি প্রথমবারের মতো জনগণের নিকট বাজারে শেয়ার বিক্রির প্রস্তাব করলে সেটিকে প্রাথমিক প্রস্তাব বা আইপিও বলা হয়। অর্থাৎ কোম্পানি হলো তার জীবন দশায় হলো সবচেয়ে প্রথমবার হলো বাজারে হলো শেয়ার ইস্যু করতেছে। অর্থাৎ আগে কখনো শেয়ার ইস্যু করে না, একদম ফার্স্ট টাইম কোম্পানির জীবন দশায়। তাহলে এক্ষেত্রে এই শেয়ার যে অফার করতেছে এটাকে বলবো আমরা প্রাথমিক গণপ্রস্তাব। অর্থাৎ ধরো হলো এবিসি কোম্পানি হলো আগে কোনো সময় ধরো শেয়ার ইস্যু করে নাই, তো একদম ফার্স্ট টাইম হলো শেয়ার ইস্যু করতেছে জনগণের কাছে, প্রথমবার। তাহলে এই যে এবিসি কোম্পানি যে জীবনে একদম কোম্পানির জীবন দশা যে সবচেয়ে প্রথমবার যে শেয়ারটা ইস্যু করতেছে এটাকে বলতেছি আমরা হলো প্রাথমিক গণপ্রস্তাব। তাহলে এক্ষেত্রে মার্চেন্ট ব্যাংক ও অবলেখকগণ শেয়ার বিক্রয়ের ক্ষেত্রে শেয়ার ইস্যুকারী কোম্পানি এবং জনগণের মধ্যে মধ্যস্থতা হিসাবে কাজ করে। এখানেও কি মার্চেন্ট ব্যাংক আর হলো অবলেখক বলতে বোঝানো হয়েছে যারা হলো কোম্পানির শেয়ার বিক্রি করার দায়িত্ব গ্রহণ করে তাদেরকে মূলত কি বলা হয়, অবলেখক। অর্থাৎ তারা মূলত কোম্পানির শেয়ার বিক্রির দায়িত্ব গ্রহণ করে। এটাও কিন্তু অনেক সময় কোশ্চেন আসে যে অবলেখক কাকে বলা হয়। তো এক্ষেত্রে হলো অবলেখক হলো যারা মূলত কি করতেছে, একটা কোম্পানির শেয়ার বিক্রির দায়িত্ব নিতেছে, বিক্রি করে দিবে ওই কোম্পানির শেয়ারটা, তাদেরকে আমরা বলতেছি অবলেখক। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক অবলেখক যদি ওই কোম্পানির শেয়ারটা যদি জনগণের কাছে বিক্রি না করতে পারে, তাহলে ওই অবলেখক নিজে ওই শেয়ারটা ক্রয় করে নেয়। তাহলে এক্ষেত্রে এটাও কি অবলেখকের কাজ। তাহলে কি এই যে বিভিন্ন ধরনের মার্চেন্ট ব্যাংক আর অবলেখক কি করতেছে, এখানে হলো শেয়ার বিক্রয়ের ক্ষেত্রে শেয়ার ইস্যুকারী কোম্পানি আর হলো জনসাধারণের মধ্যে কি করতেছে, মধ্যস্থতা করতেছে। তারপর বলা হয়েছে এখানে কোম্পানির শেয়ার বিক্রয়ের মূল দায়িত্ব যারা গ্রহণ করে তাদেরকে অবলেখক বলা হয়। অর্থাৎ যারা কোম্পানির শেয়ার বিক্রির মূল দায়িত্ব গ্রহণ করে, অনেক সময় হলো যদি ওই শেয়ারটা যদি বিক্রি না হয়, অনেক সময় অবলেখকরা সেটা কিনে নেয়, তো তাদেরকে আমরা বলতেছি অবলেখক। তো এটাই মূলত হলো প্রাথমিক গণপ্রস্তাব। তো তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, তো একটা কোম্পানি যখন মানে কোম্পানির জীবন দশায় সবচেয়ে প্রথমবার যখন শেয়ারটা ইস্যু করলো, এটাকে বলতেছে যেহেতু প্রাথমিক গণপ্রস্তাব, তাহলে কোম্পানি তো আবার নতুন শেয়ার ইস্যু করার দরকার হইতে পারে। কোম্পানি যখন অতিরিক্ত মূলধনের দরকার, তখন ওইটাকে কি বলা হবে?
তো এই যে ধরো এবিসি কোম্পানি ধরো হলো একবার হলো আইপিওর মাধ্যমে হলো শেয়ার ইস্যু করছে, আইপিওর মাধ্যমে হলো শেয়ার মূলধন সংগ্রহ করছে। তাহলে এই ক্ষেত্রে ধরো এবিসি কোম্পানির ধরো 6 মাস পর ধরো আবার ধরো টাকার দরকার, ধরো আবার 1 লক্ষ টাকার দরকার। তাহলে এই ক্ষেত্রে দেখো আবার যখন এবিসি লিমিটেড কোম্পানি যখন দ্বিতীয়বার যখন জনগণের কাছে হলো শেয়ার ইস্যু করতেছে নতুন শেয়ার, সেটাকে বলা হয় আসলে সিজন ইকুইটি অফারিং। ইকুইটি অফারিং বা এটা আরেকটা নাম আছে হলো ফলো অন পাবলিক অফারিং। অর্থাৎ এবিসি কোম্পানি যখন সবচেয়ে প্রথমবার শেয়ার ইস্যু করলো সেটা হলো আইপিও, আবার যখন ধরো এবিসি কোম্পানি টাকার দরকার শেয়ার বাজার থেকে শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করতে চাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয়বার বা প্রথমবারের পর যতবার আসলে শেয়ার ইস্যু করবে সেটাকে আমরা বলবো হলো সিজন ইকুইটি অফারিং বা ফলো অন পাবলিক অফারিং। তো এটাকে সংক্ষেপে এসইউ আর এটাকে হলো এফপিও বলা হয়। তো এই সবগুলাই কি আমাদের প্রাথমিক বাজারের মধ্যে পড়বে, কারণ প্রাথমিক বাজারে কি করা হয় নতুন শেয়ার ইস্যু করা হয়। তাহলে এগুলা আইপিও তারপর হলো এসইউ সবগুলোর মধ্যে কি হচ্ছে কোম্পানি নতুন শেয়ার ইস্যু করতেছে, নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করতেছে। আর আইপিওটা হলো যে প্রথমবার শেয়ার ইস্যু করতেছে, আর হলো এসইউটা হলো প্রথমবার শেয়ার ইস্যুর পর যদি আবার কোম্পানির মূলধন সংগ্রহ দরকার হয় তখন যে শেয়ারগুলো ইস্যু করতেছে সেটা হলো এসইউ। তো এগুলাই মূলত হলো আমাদের প্রাথমিক বাজারের আলোচনা। তো প্রাথমিক বাজারের মধ্যে তোমাদের মধ্যে তো যেগুলো গুরুত্বপূর্ণ টপিক ছিল এগুলো সবগুলো এখানে স্লাইডে আনা হয়েছে আর ডিসকাশন করা হয়েছে। এখন আসি হলো মাধ্যমিক বাজার। তো মাধ্যমিক বাজার ইংলিশে বলা হয় সেকেন্ডারি মার্কেট। তো এখানে কি করা হয়, এখানে হলো মাধ্যমিক বাজার হচ্ছে এমন একটি বাজার যেখানে হলো প্রাথমিক বাজারে ইস্যুকৃত সিকিউরিটিজ কি করা হচ্ছে ক্রয় বিক্রয় করা হচ্ছে। অর্থাৎ এগুলা মূলত হলো প্রাথমিক বাজারে যে শেয়ারগুলা ইস্যু করা হয়েছিল কোম্পানি আর বিনিয়োগকারীর মধ্যে যে শেয়ারের লেনদেনগুলো হয়েছিল ওই শেয়ারগুলা যদি আবার যদি ক্রয় বিক্রয় করা হয় সেটা যে বাজারে করা হয় সেটাকে আমরা বলতেছি হলো মাধ্যমিক বাজার। তাহলে এই ক্ষেত্রে কি করা হচ্ছে প্রাথমিক বাজারে ইস্যুকৃত সিকিউরিটিজ এখানে হলো ক্রয় বিক্রয় করা হচ্ছে। তাহলে এক্ষেত্রে যদি আমি বলি ধরো তুমি হলো প্রাথমিক বাজার থেকে হলো এবিসি কোম্পানি থেকে হলো 10,000 ধরো 500 শেয়ার ক্রয় করেছিল, 500 শেয়ার ক্রয় করেছিল। তো এটা কি তুমি প্রাথমিক বাজার থেকে করেছো, তো তুমি চাচ্ছ হলো তোমার এখন ধরো এই শেয়ারের এই 500 শেয়ারের দাম ধরো বৃদ্ধি পাইছে, তুমি চাচ্ছ এই শেয়ারগুলো বিক্রি করে দিতে। তো এই যে তুমি হলো প্রাথমিক বাজার থেকে এবিসি কোম্পানি থেকে হলো শেয়ারটা হলো ক্রয় করেছিলা, এখন তুমি চাচ্ছ ওই শেয়ারগুলা কি করতে বিক্রি করে দিতে। তাহলে এই যে বিক্রি করে দিতে চাচ্ছ তাহলে সেই ক্ষেত্রে তুমি বিক্রিটা কোথায় করবা, এই বিক্রিটা করতে হবে তোমাকে মাধ্যমিক বাজারে। অর্থাৎ মাধ্যমিক বাজারে কি হচ্ছে বিনিয়োগকারী আর বিনিয়োগকারীদের মধ্যে কি হচ্ছে শেয়ার লেনদেন হচ্ছে। অর্থাৎ তুমি হলো ধরো মিস্টার এক্স, তুমি হলো কি করতেছিলা প্রাথমিক বাজার থেকে এবিসি কোম্পানি থেকে হলো 500 শেয়ার কি করেছিল ক্রয় করেছিল, তার মানে তুমি হলো এবিসি কোম্পানিতে 500 শেয়ারের টাকাটা কি বিনিয়োগ করেছিল। এখন তুমি মূলত কি বিনিয়োগকারী তাই না, তুমি এখন এসে মাধ্যমিক বাজারে হলো আরেকজন বিনিয়োগকারীর কাছে হলো শেয়ারটা বিক্রি করতেছে, তাহলে এই যে শেয়ারটা যে আবার ক্রয় করতেছে সে আরেকজন কি বিনিয়োগকারী। তো আমরা মূলত বুঝতে পারতেছি যে মাধ্যমিক বাজারে কি হচ্ছে এখানে কোনো যে প্রতিষ্ঠান বা কোম্পানি আসলে শেয়ারটা ইস্যু করতেছে ওই ইস্যুকারী কোম্পানি আসলে এখানে থাকে না, এখানে হলো ট্রানজেকশন গুলো যে হয় শেয়ার ক্রয় বিক্রয় এখানে মূলত বিনিয়োগকারী আর বিনিয়োগকারীদের মধ্যে হলো হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে মাধ্যমিক বাজার। তারপর এখানে কি বলা হয়েছে কোম্পানি কর্তৃক প্রথমবার শেয়ার বন্ড ইত্যাদি ইস্যুর পর বিনিয়োগকারীরা মাধ্যমিক বাজারের মাধ্যমে নিজেদের মধ্যে উক্ত শেয়ার বন্ড ইত্যাদি ক্রয় বিক্রয় করতে পারে। অর্থাৎ প্রাথমিক বাজারে হলো যে শেয়ার তারপর বন্ডে এই সিকিউরিটিজ গুলো হলো ইস্যু হয়ে গেছে ওই ইস্যুকৃত শেয়ার গুলা বা বন্ড গুলাই আসলে মাধ্যমিক বাজারে ক্রয় বিক্রয় হচ্ছে।
তারপরে হলো মাধ্যমিক বাজারের উদ্দেশ্য হলো সিকিউরিটিসের তারল্য বজায় রাখা। তারল্য বলতে আমরা কি বুঝেছিলাম? তারল্য হলো আমরা হলো এটা মূলত বোঝায় যে হলো নগদ অর্থ। তারল্য মূলত হলো নগদ অর্থ। এই যে তুমি ধরো হলো এবিসি কোম্পানি থেকে যে 500 শেয়ার প্রাথমিক বাজার থেকে ক্রয় করেছিলা, তো তুমি দেখলে যে 6 মাস পর হলো তোমার টাকার দরকার, তুমি চাচ্ছ এই যে 500 শেয়ারে যে তুমি বিনিয়োগ করছিলে ওই টাকাটা তুমি হলো ক্যাশে রূপান্তর করতে তার মানে তুমি ওই 500 শেয়ার কি করতে যাচ্ছ? বিক্রি করতে যাচ্ছ। তাহলে ধরো তুমি মিস্টার এক্স তুমি হলো মাধ্যমিক বাজারে এসে মিস্টার ওয়াই এর কাছে হলো এই শেয়ারগুলো বিক্রি করে দিয়ে তুমি হলো টাকাটা নিয়ে নিলা। অর্থাৎ মিস্টার ওয়াই এই শেয়ারগুলো ক্রয় করার মাধ্যমে তোমাকে হলো 500 শেয়ারের যত মূল্য ওইটা তোমাকে দিয়ে দিল। তাহলে এই ক্ষেত্রে তুমি হলো কি করতে পারতেছো? এখানে তোমার যে নগদ অর্থের প্রয়োজন সেই নগদ অর্থটা তুমি কি মাধ্যমিক বাজারে এসে শেয়ারটা বিক্রির মাধ্যমে সংগ্রহ করতে পারতেছো। অর্থাৎ তোমার হলো প্রতিষ্ঠানে তুমি তারল্য বজায় রাখতে পারতেছো। তোমার যখন নগদ অর্থের দরকার তুমি হলো শেয়ারটা হলো মাধ্যমিক বাজারে এসে বিক্রি করার মাধ্যমে সেটা নগদে রূপান্তর করতে পারতেছো। তো এটাকেই বলা হচ্ছে যে মাধ্যমিক বাজারের মাধ্যমে আসলে তারল্য বজায় রাখা হয়। তারপর হলো প্রতিনিয়ত সিকিউরিটিজ সম্পর্কে তথ্য জানতে পারা যায়। তারপর হলো শেয়ারের বাজার মূল্য, শেয়ার প্রতি আয়, শেয়ার প্রতি লভ্যাংশ, এগুলা সম্পর্কে হলো আমরা মাধ্যমিক বাজার সম্পর্কে মাধ্যমিক বাজার থেকে হলো এই জিনিসগুলো মূলত আমরা কি জানতে পারি, শেয়ারের বাজার মূল্য, শেয়ার প্রতি আয়, তারপর শেয়ার প্রতি লভ্যাংশ, এই জিনিসগুলো। তারপরে বলা হয়েছে যে প্রাথমিক বাজারে শেয়ার বিক্রির অর্থ কোম্পানি সরাসরি পেয়ে থাকে, কিন্তু মাধ্যমিক বাজারে শেয়ার বিক্রির অর্থ শুধুমাত্র বিনিয়োগকারীদের মধ্যে হস্তান্তর হয়ে থাকে। এই যে আমি যে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে তুমি হলো প্রাথমিক বাজার থেকে এবিসি কোম্পানি থেকে 500 শেয়ার ক্রয় করেছিলা, এখন এসে তুমি মাধ্যমিক বাজারে তুমি আরেকজন বিনিয়োগকারী মিস্টার ওয়াই এর কাছে সেটা কি করতেছো? বিনিয়োগ করে দিতেছো। তার কাছে শেয়ারটা কি করতেছে? বিক্রি করে দিতেছো। তার মানে মিস্টার ওয়াই এখানে বিনিয়োগকারী। তাহলে এই ক্ষেত্রে দেখো এবিসি কোম্পানি ছিল কি প্রাথমিক বাজারে, তো এবিসি কোম্পানি কি এখন মাধ্যমিক বাজারে তার কোনো কাজ আছে? অবশ্যই না। তো এখানে মূলত কি হচ্ছে? বিনিয়োগকারী আর বিনিয়োগকারীদের মধ্যে কি ট্রানজাকশন হচ্ছে। এখানে ইস্যুকৃত কোম্পানির কোনো কাজ নাই বা এখানে ইস্যুকৃত কোম্পানি নেই। তো বাংলাদেশে হলো মূলত দুটি মাধ্যমিক শেয়ার বাজার আছে, একটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড আর একটা হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড। তো দুইটা কি মাধ্যমিক শেয়ার বাজার। তো এটার থেকে অনেক সময় কোশ্চেন আসে যে বাংলাদেশে দুইটা মাধ্যমিক শেয়ার বাজার আছে। তো এগুলার থেকে এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, তারপরে হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড, এগুলা থেকে অনেক সময় হলো এমসিকিউতে কোশ্চেন আসে যে এই যে এগুলা থেকে কোশ্চেন আসতে পারে, এগুলাই মূলত এখানে স্লাইডে তুলে ধরা হয়েছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড যেটা এটা হলো মাধ্যমিক শেয়ার বাজার। তো এটা মূলত সর্বপ্রথম অর্থাৎ বাংলাদেশের সর্বপ্রথম স্টক এক্সচেঞ্জ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড। তো এটা সর্বপ্রথম সর্ববৃহৎ মাধ্যমিক শেয়ার বাজার, যা ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ঢাকা শেয়ার বাজার নামে পরিচিত, সংক্ষেপ হলো ডিএসসি। তাহলে এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এটা মূলত হলো নিবন্ধিত হয়েছিল 1954 সালে ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন লিমিটেড নামে। তারপরে হলো 1956 সালে হলো এটা হলো নারায়ণগঞ্জে হলো প্রথম কাজ শুরু করে। তারপর হলো 1958 সালে হলো এটা ঢাকায় স্থানান্তর হয়, ঢাকার মতিঝিলে। তারপর হলো 1962 সালে হলো পরিবর্তিত নাম ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ লিমিটেড করা হয়। অর্থাৎ 1954 সালে নাম ছিল ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন লিমিটেড, আর 1962 সালে এসে এটা নাম দিয়েছিল ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ লিমিটেড। অর্থাৎ এখানে অ্যাসোসিয়েশন নামটা হলো এখানে কি এসে হলো বাদ দিয়ে দিছে। তারপর হলো 1964 সালে হলো পরিবর্তিত নাম হয় ডিএসসি অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড। তারপর হলো 1976 সালে হলো স্বাধীনতার পর নতুন করে কাজ শুরু করে। আর 1998 সালে হলো অটোমেশন চালু হয় 1998 সালে 10ই আগস্ট। আচ্ছা, অটোমেশন বলতে আসলে কি বোঝানো হচ্ছে? অটোমেশন বলতে বোঝানো হয়েছে যে এটা আসলে কম্পিউটারাইজড হয়ে গেছে। অর্থাৎ এই সময়ে আইসা
কম্পিউটারাইজড। এই সময় এসে আসলে অনলাইনের মাধ্যমে শেয়ার কেনা বেচা করা শুরু হয়েছে। তো এটা আসলে কত সালে হয়েছে? 1998 সালে 10ই আগস্ট। তো এইখান থেকেও কি অনেক সময় কোশ্চেন আসে যে অটোমেশন চালু হয় বা অনলাইনের মাধ্যমে ট্রেডিং কার্যক্রমটা চালু হয় কত সালে? 1998 সালে 10ই আগস্ট। তারপর হলো 2009 সালে কি হয়েছে? 2009 সালে হলো ঢাকা শেয়ার বাজারের আওতাধীন ওটিসি মার্কেট চালু হয়। ওটিসি মার্কেট বলতে আসলে কি বোঝানো হয়েছে? ওটিসি মার্কেট হলো, আচ্ছা, ওটিসি এটার ফুল ফর্ম হলো ওভার দ্য কাউন্টার এক্সচেঞ্জ। তো আমরা তো জানি যে বাংলাদেশে হলো দুইটা মাধ্যমিক শেয়ার বাজার আছে, একটা হলো ডিএসসি আর একটা হলো সিএসসি। কিন্তু এই যে ডিএসসি আর সিএসসি তে যে শেয়ারের লেনদেন গুলো হয় বা ক্রয় বিক্রয় হয় এগুলো সবগুলো হলো লিস্টেড কোম্পানি, অর্থাৎ ওরা হলো ওই কোম্পানিগুলো হলো বিসেক, অর্থাৎ শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিসেকে হলো ওই কোম্পানিগুলো হলো লিস্টেড থাকে, অর্থাৎ তালিকাভুক্ত থাকে। ওই তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারগুলাই আসলে কি মাধ্যমিক শেয়ার বাজার, অর্থাৎ ডিএসসি আর সিএসসি তে কি হচ্ছে? কেনাবেচা হচ্ছে। তো যেগুলো হলো অতালিকাভুক্ত কোম্পানি, অর্থাৎ যেগুলো আসলে বিসেকে আসলে তালিকাভুক্ত নয়, ওই কোম্পানিগুলো মূলত কি এই শেয়ার বাজারগুলোর মাধ্যমে কি করতে পারতেছে না? শেয়ার কেনাবেচা করতে পারতেছে না। তাহলে এই ক্ষেত্রে হলো যেগুলো আসলে অতালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার আসলে এই ওটিসি মার্কেটে আসলে কি করছে? কেনাবেচা হচ্ছে। অর্থাৎ এখানে মূলত অতালিকাভুক্ত যেগুলো হলো বিসিকে তালিকাভুক্ত না, অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার এখানে কি হয়? ট্রেডিং হয় ওটিসি মার্কেটে। তো এটার থেকে কিন্তু কোশ্চেন আসে যে ওটিসি মার্কেট কি, এটার ফুল ফর্ম কি। তো এগুলো কি মনে রাখতে হবে তোমাদের। তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জে হলো ওটিসি মার্কেট চালু হয়েছে হলো 2009 সালে। এবার আসি হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ সিএসসি। তো আমরা জানি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ হলো সর্ববৃহৎ আর সর্বপ্রথম, অর্থাৎ বাংলাদেশের সর্বপ্রথম হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটা প্রতিষ্ঠিত হয়েছে। আর এটাও কি সর্ববৃহৎ। তারপরে হলো আসছে হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড, তারপরে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছে। তো এটা হলো বাংলাদেশের দ্বিতীয় মাধ্যমিক শেয়ার বাজার। তো এইটা হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বা চট্টগ্রাম শেয়ার বাজার নামে পরিচিত। তো এই যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এটা মূলত 1995 সালে হলো নিবন্ধিত হয় আর কার্যক্রম শুরু করে। তারপরে হলো 1998 সালে হলো এখানে হলো অটোমেশন চালু হয়। 1998 সালে 2 জুন, অর্থাৎ 1998 সালে 2 জুন এখানে মূলত অনলাইনে ট্রেডিং কার্যক্রম এগুলো কি চালু হয়েছে। তারপর হলো 2004 সালেও হলো চট্টগ্রাম শেয়ার বাজারের আওতাধীন ওটিসি মার্কেট চালু হয়। তো এই যে কিছু কিছু পয়েন্ট আছে এগুলো মূলত তোমাদের এমসিকিউর জন্য তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখন আসি হলো সূচক। তো সূচক আমরা এই টার্মটা অনেক সময় শুনি না শেয়ার বাজারে। তো এটা মূলত শেয়ার বাজারের সাথে রিলেটেড। তো এটা দ্বারা আসলে কি বোঝায়? তো এখানে বলা হয়েছে শেয়ার বাজারের গতি বা সার্বিক অবস্থা বোঝার জন্য আসলে কি করা হয়? এই সূচক ব্যবহার করা হয়। অর্থাৎ সূচক মূলত একটা হলো নির্দেশক, অর্থাৎ শেয়ার বাজারের সার্বিক অবস্থার নির্দেশক। শেয়ার বাজারের সার্বিক অবস্থার নির্দেশক। অর্থাৎ এই যে সূচক বাড়া কমা এটা নিয়ে আসলে আমরা বুঝতে পারি যে একটা দেশের শেয়ার বাজার আসলে কেমন এখন অবস্থা, এটা কি এখন খুবই ভালো পর্যায়ে আছে নাকি এখন একটু খারাপ পর্যায়ে আছে। তো এটা আমরা কিভাবে বুঝতে পারি? এই সূচকের মাধ্যমে। যদি অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ে তার মানে হলো সূচকও বাড়বে।
আর যদি অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমে তার মানে হলো সূচকও কমবে। তো স্বাভাবিকভাবেই, তো যদি অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ে তার মানে সূচক বাড়বে। তো সাধারণত যদি সূচক বাড়ে তাহলে আমরা বুঝতে পারতেছি যে হলো এখন হলো শেয়ারের বাজার অবস্থা একটু ভালো আছে। আর যদি সূচক কমে তার মানে কি একটু খারাপ অবস্থায় আছে। এটাই সাধারণত হয়ে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় সূচক বাড়লেও আসলে অনেক যেগুলো হলো অনেক ভালো কোম্পানি আছে, অনেক আর্থিকভাবে সচ্ছল সুনামধন্য, তো ওই বড় বড় কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়লো, যেগুলো ছোট ছোট কোম্পানি আছে ওইগুলোর শেয়ারের দাম কমে না। তো আলটিমেটলি এই যে বড় বড় কোম্পানি শেয়ারের দামগুলো যে বাড়তেছে, তো ওইটার কারণে কি হইতে পারে, সূচক বাড়তে পারে। তো আসলে সব সময় যে সূচক বাড়লে যে বাজারের যে ভালো অবস্থা বোঝাবে আর সূচক কমলে যে খারাপ অবস্থা বোঝাবে এটা আসলে নাও হইতে পারবে। তো নর্মালি হলো আমরা এটাই কি বুঝে থাকি। তো এই যে সূচক, তো এই সূচকটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জে হলো 3টা সূচক আছে, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে হলো 3টা সূচক আছে। তো যেটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ, তো এটাতে হলো ডিএসসি ব্রড সূচক, তারপর ডিএসসি এস ইন্ডেক্স, তারপরে হলো ডিএসসি 30 সূচক। অর্থাৎ এগুলা হলো যেটা হলো ব্রড সূচক, এখানে হলো মূলত শেয়ারের বাজারের মধ্যে যতগুলা তালিকাভুক্ত কোম্পানি আছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, ওই সবগুলা তালিকাভুক্ত কোম্পানিগুলা একসাথে করে হলো এই সূচকটা আসলে নির্ধারণ করা হয়। আর যেটা হলো ডিএসইএস সূচক, এটা মূলত একটা সরিয়া ভিত্তিক সূচক, অর্থাৎ যেগুলা সরিয়া ভিত্তিক কোম্পানি ওই কোম্পানিগুলাকে একসাথে করে হলো যে সূচকটা নির্ধারণ করা হয়। তো তারপরে আসে হলো ডিএসসি 30 সূচক, অর্থাৎ এখানে মূলত যেগুলো হলো অনেক বড় বড় টপ 30 কোম্পানি আছে, ওই ওই 30টা কোম্পানিকে নিয়ে হলো এই সূচকটা আসলে নির্ধারণ করা হয়। তারপর আসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও কি 3টা সূচক আছে। তো ফার্স্টে হলো সিএসসি সকল শেয়ার মূল্য সূচক, অর্থাৎ সিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্স। তো এটাকে বলা হয় সংক্ষেপে সিএএসপিআই ইন্ডেক্স। অর্থাৎ এখানে মূলত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মধ্যে যতগুলো তালিকাভুক্ত কোম্পানি আছে সবগুলো কোম্পানিকে একসাথে করে এই সূচকটা নির্ধারণ করা হয়। আর যেটা হলো সিএসসি এক্স সূচক, এটাতে মূলত কিছু সিলেক্টিভ ক্যাটাগরির হলো কোম্পানির কোম্পানিকে একসাথে করে মূলত কি করা হচ্ছে, সূচকটা নির্ধারণ করা হচ্ছে। হতে পারে যে সবচেয়ে ভালো কোম্পানিগুলা, হইতে পারে যে যেগুলো একটু খারাপ পরিস্থিতিতে আছে বা যেগুলো শেয়ারের দাম এতটা কি বেশি না, তো ওই ধরনের কোম্পানিগুলো নিয়ে কি হতে পারে, সিএসসি এক্স সূচক এটা নির্ধারণ করা হতে পারে। তারপরে হলো সিএসসি 30 সূচক, এখানে মূলত সেম ডিএসসি 30 সূচকের মতো এখানে মূলত যেগুলো অনেক বড় বড় কোম্পানি আছে এরকম টপ 30 কোম্পানিকে নিয়ে হলো এই সূচকটা আসলে বের করা হয়। তো এগুলাই মূলত হলো তোমাদের সূচক। তো এখানে মূলত এগুলো তোমাদের মনে রাখতে হবে যে ঢাকা স্টক এক্সচেঞ্জে 3টা আছে আর হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে 3টা আছে। তারপরে আসি হলো প্রাথমিক বাজার ও মাধ্যমিক বাজারের মধ্যে পার্থক্য। অর্থাৎ আমরা এতক্ষণ হলো প্রাথমিক বাজার আর মাধ্যমিক বাজার সম্পর্কে জানলাম। তো এখানে মূলত পার্থক্যগুলা একসাথে দেওয়া হয়েছে। ফার্স্টে হলো সংজ্ঞা, যে প্রাথমিক বাজার যে বাজারে কোম্পানি শেয়ার বন্ড ইত্যাদি বিক্রয়ে প্রথম প্রস্তাব করে, অর্থাৎ যে বাজারে আসলে নতুন সিকিউরিটিস অর্থাৎ শেয়ার বন্ড ডিবেঞ্চার এগুলো নতুন সিকিউরিটিস ক্রয় বিক্রয় হচ্ছে, এটাকে আমরা বলতেছি প্রাথমিক বাজার। তারপরে হলো যেটা হলো মাধ্যমিক বাজার বা সেকেন্ডারি বাজার, এখানে কি হচ্ছে, প্রাথমিক বাজার ইস্যুকৃত শেয়ার বন্ড এগুলা কি হচ্ছে, ক্রয় বিক্রয় হচ্ছে। অর্থাৎ প্রাথমিক বাজারে যে শেয়ার বন্ড বা সিকিউরিটিস গুলো ক্রয় বিক্রয় হচ্ছে ওই ইস্যুকৃত সিকিউরিটিস গুলাই আসলে মাধ্যমিক বাজারে এসে বিনিয়োগকারী আর বিনিয়োগকারীদের মধ্যে কি হচ্ছে, কেনাবেচা হচ্ছে। তারপর আসি হলো উদ্দেশ্য, নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে অধিক মূলধন সংগ্রহ এবং সেকেন্ডারি বাজারে প্রবেশ করাই আসলে এই বাজারের মূল উদ্দেশ্য। অর্থাৎ এখানে এটার উদ্দেশ্য হলো নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে অধিক মূলধন সংগ্রহ করা।
অর্থাৎ এখানে তো একটা কোম্পানি শেয়ারগুলা ইস্যু করে থাকে, তো এক্ষেত্রে কি শেয়ারগুলা নতুন হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে এই নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানি অধিক মূলধন সংগ্রহ করাই আসলে এটার উদ্দেশ্য। এই ইস্যুকৃত শেয়ারগুলাই আসলে কি হচ্ছে, মাধ্যমিক বাজারে গিয়ে হলো ট্রেডিং হচ্ছে। তো এটাই বলা হয়েছে যে নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে অধিক মূলধন সংগ্রহ এবং সেকেন্ডারি বাজারে প্রবেশ করা এই বাজারের মূল উদ্দেশ্য। তারপর হলো সেকেন্ডারি বাজারের উদ্দেশ্য হলো তারল্য বজায় রাখা, প্রতিনিয়ত শেয়ারের দাম ইত্যাদি সম্পর্কে তথ্য দেয় আসলে কি মাধ্যমিক বাজারের কাজ। তাহলে এক্ষেত্রে কি তারল্য বজায় রাখা, তাহলে এটা এখানে আমরা দেখছিলাম যে তুমি যখন প্রাথমিক বাজার থেকে যখন একটা শেয়ার ক্রয় করেছিলা, তো তুমি যখন চাচ্ছ যে এটাকে ক্যাশে রূপান্তর করতে, তার মানে তুমি কি মাধ্যমিক বাজারে এসে কি করতেছো, সেটা বিক্রি করে দিচ্ছ। তাহলে এক্ষেত্রে হলো মূলত কি হচ্ছে, মাধ্যমিক বাজারের মাধ্যমে যে তারল্য বজায় রাখা, এটা হচ্ছে তারল্য বজায় রাখা যাচ্ছে। তারপর হলো এই বাজারের মাধ্যমে এই যে প্রতিটি শেয়ারের দাম, লভ্যাংশ, আয়, এই তথ্যগুলো কি জানতে পারা যাচ্ছে। তারপরে হলো মূল্য, শেয়ার ইস্যুর সময় এর মূল্য নির্ধারিত থাকে। অর্থাৎ এখানে কিন্তু যখন শেয়ারটা প্রাথমিক বাজারে যখন নতুন একটা শেয়ার ইস্যু করা হচ্ছে, এটা কিন্তু ওই ইস্যুকৃত শেয়ারের দামটা কত হবে, এটা কি এটা কোম্পানি ফিক্স করে দিচ্ছে প্রথম থেকেই। ধরো এবিসি কোম্পানি হলো প্রতিটি 10 টাকা দামে 10,000 শেয়ার ইস্যু করছে। তাহলে এই ক্ষেত্রে কি এই ইস্যুকৃত যখন ইস্যু করতেছে ওই শেয়ারের দামটা কি নির্ধারিত থাকে, ওই কোম্পানি সেটা কি নির্ধারণ করে দেয়। আর যেটা হলো মাধ্যমিক বাজার, মাধ্যমিক বাজারে হলো শেয়ারের দাম উঠানামা করে হলো চাহিদা এবং যোগানের ভিত্তিতে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে হলো প্রাথমিক বাজার বা প্রাইমারি মার্কেটে হলো শেয়ার ইস্যুর সময় দামটা কি থাকে, নির্ধারিত থাকে, কোম্পানি সেটা কি করে দেয়, নির্ধারণ করে দেয়। আর যেটা হলো মাধ্যমিক বাজার, এখানে শেয়ারের দামটাকে অনেক বেশি উঠানামা করে, ফ্লাকচুয়েট করে। তো এটাই তারপরে বলা হয়েছে ঝুঁকি। তো ঝুঁকি হলো প্রাথমিক বাজারে বিনিয়োগ তুলনামূলকভাবে কি কম ঝুঁকিপূর্ণ, যেহেতু এটা কি প্রথম দিকে হলো কোম্পানি কি শেয়ারের দামটা কি ফিক্সড করে দিচ্ছে যে এটা কত হবে শেয়ারের দামটা। আর মাধ্যমিক বাজারে হলো শেয়ারের দাম মূলত যোগান এবং চাহিদার ভিত্তিতে হলো ওই শেয়ারের দামটা নির্দিষ্ট হচ্ছে। তাহলে এক্ষেত্রে হলো এটা হলো একটু বেশি ঝুঁকিপূর্ণ, যেটা হলো মাধ্যমিক বাজার, মাধ্যমিক বাজারে হলো শেয়ারটা হলো বেশি ঝুঁকিপূর্ণ। অর্থাৎ শেয়ারের বাজার মূল্য সেকেন্ডারি মার্কেটে ওঠানামা করার কারণে এই বাজারে মূলত বিনিয়োগ তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ। তারপরে আসি হলো অংশগ্রহণকারী। তো এখানে প্রাথমিক বা প্রাইমারি মার্কেটে হলো অংশগ্রহণকারী হলো বিভিন্ন কোম্পানি, ব্যক্তি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও মার্চেন্ট ব্যাংক। আর মাধ্যমিক বাজারে হলো অংশগ্রহণকারী হলো বিভিন্ন ব্রোকার, ডিলার, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হলো এই বাজারে অংশগ্রহণকারী। তো এই যে ব্রোকার আর হলো দালাল, তারা কি করে, তারা হলো এই যে ক্রয় বিক্রয় এই কাজটাকে সহায়তা করে হলো এই যে ব্রোকার আর দালাল। তো ব্রোকার হলো মূলত হলো কি করতেছে, কমিশনের বিনিময়ে আসলে শেয়ার ক্রয় বিক্রয় সহায়তা করে থাকে। তো ধরো তুমি মিস্টার এক্স, তোমার হলো ধরো 1,000 শেয়ার লাগবে, তো তুমি গেলা হলো ব্রোকারের কাছ থেকে। তো ব্রোকার কি করবে, তোমার যে 1,000 শেয়ার লাগবে, তুমি 1,000 শেয়ার ক্রয় করতে চাচ্ছ, এই যে তুমি কার থেকে শেয়ারটা ক্রয় করবা, এই 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 কাজটা মূলত কি করবে, ব্রোকার করে দেবে। এক্ষেত্রে তুমি ব্রোকারকে কি করে করবা, তুমি হলো ব্রোকারকে হলো কমিশন দিবা। আর হলো ডিলারের কাজ কি, ডিলারের কাজ হলো ডিলার মূলত কি ফার্স্টে হলো শেয়ারটাকে ক্রয় করে নিচ্ছে। অর্থাৎ ধরো ডিলার দেখলো যে এবিসি কোম্পানির শেয়ারের দাম বাড়তে পারে, তাহলে ডিলার ফার্স্টে কি করবে, এবিসি কোম্পানি থেকে ধরো হলো 1,000 শেয়ার ক্রয় করে নিল ধরো 10 টাকা করে। তো যখন এই যে দাম বৃদ্ধি পাবে, তো ডিলার কি করবে, ধরো হলো শেয়ারের দাম 10 টাকা থেকে বেড়ে ধরো 12 টাকা হয়ে গেল,
তো 12 টাকা যখন হয়ে গেল তখন তোমার কাছে এই শেয়ারটা কি করতেছে, তোমার কাছে হলো ওই শেয়ারটা বিক্রি করে দিচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে হলো ব্রোকার হলো তার হলো লাভ হলো সে কমিশন পায়, আর হলো ডিলার হলো সে মূলত ফার্স্টে কি করে শেয়ারটা নিজে ক্রয় করে নেয়, তারপর হলো আরেকজনের কাছে শেয়ারটা বিক্রি করতেছে। তাহলে এই ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের মধ্যে যে লাভটা হবে এটাই আসলে কি ডিলারের আয়। তো এই যে মাধ্যমিক বা সেকেন্ডারি বাজারে মূলত কি ব্রোকার ডিলার তারা কাজ করে থাকে। তারপরে আসি হলো লক ইন সময়। এটা বলতে কি বোঝানো হয়েছে, যে প্রাথমিক বাজারে ক্রয়কৃত শেয়ার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত লক ইন সময় ধরে রাখতে হয়। অর্থাৎ একজন যখন প্রাথমিক বাজার থেকে শেয়ার ক্রয় করে সে চাইলেই সেটা কি পরের দিন গিয়া সেকেন্ডারি মার্কেটে গিয়ে বিক্রি করতে পারে না, তাকে কি একটা নির্দিষ্ট সময় ধরে এই শেয়ারটা নিজের কাছে রাখতে হবে। তারপর ওই নির্দিষ্ট সময় পর সে চাইলে হলো ওই শেয়ারটা মাধ্যমিক বাজারে গিয়ে বিক্রি করতে পারবে। তো এই যে এই সময়টা আসলে কতটুক, অর্থাৎ একজন হলো প্রাথমিক বাজার থেকে কোম্পানি থেকে শেয়ারটা নতুন শেয়ার ক্রয় করতেছে, ওই ক্রয় করে শেয়ারটা আসলে কতটুক সময় নিজের কাছে রাখবে এটাকেই বলা হয় লক ইন সময়। তো এই যে লক ইন সময়, এই লক ইন সময়টা আসলে প্রাথমিক বাজারের ক্ষেত্রে কি প্রযোজ্য, সেকেন্ডারি বাজারের ক্ষেত্রে লক ইন সময় প্রযোজ্য নয়। অর্থাৎ সেকেন্ডারি বাজারে হলো চাইলে হলো একজন হলো যে কোনো সময় হলো শেয়ারটা কি করতে পারতেছে ক্রয় করে বিক্রি করে দিতে পারতেছে। তো একমাত্র হলো লক ইন সময়টা প্রাথমিক বা প্রাইমারি মার্কেটই প্রযোজ্য। তারপর আসি হলো সূচক। সূচক হলো প্রাথমিক বাজারে শেয়ার মূল্য সূচক ব্যবহৃত হয় না। তো এক্ষেত্রে তো প্রাথমিক বাজারে তো একজন ইস্যুকৃত ইস্যুকারী কোম্পানি হলো শেয়ারটা কি ইস্যু করতেছে, তাহলে এক্ষেত্রে মূলত কি হচ্ছে কোনো সূচক ইউজ করা হইতেছে না। কিন্তু যেহেতু সেকেন্ডারি বাজারে হলো বিভিন্ন ধরনের কোম্পানি থাকে, বিভিন্ন ধরনের কোম্পানির শেয়ার থাকে, তো ওই শেয়ারগুলোকে একসাথে করে হলো সূচক নির্ধারণ করা হয়। ওই সূচকের ভিত্তিতে হলো বাজারের শেয়ার বাজারের অবস্থা কিরকম ওইটা সম্পর্কে হলো জনগণ ধারণা লাভ করতে পারে। তাহলে সূচকটা মেনলি ইউজ করা হয় আসলে সেকেন্ডারি মার্কেটে, প্রাইমারি মার্কেটে আসলে সূচক ইউজ করা হয় না। তো এটাই ছিল আমাদের প্রাথমিক বাজার ও মাধ্যমিক বাজারের মধ্যে পার্থক্য। এই যে প্রাথমিক বাজার আর মাধ্যমিক বাজার এই দুইটা থেকে হলো তোমরা হলো অনেক সিকিউ থাকে, অর্থাৎ তোমরা বলতে পারি যে বোর্ডে হলো এখান থেকে প্রাথমিক বাজার আর হলো মাধ্যমিক বাজার এখান থেকে একটা সিকিউ পেতে পারো। তো এটা মূলত তোমাদের সিকিউর জন্য যেরকম ইম্পর্টেন্ট, এখানে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো তোমরা আমি হলো মূলত ক্লাসগুলো যখন নেই এগুলোর মধ্যে আমি স্লাইডের মধ্যেই মূলত প্রায় সব টপিক কভার করে ফেলি। তো তোমরা যারা হলো ক্লাসটা করবা প্লাস স্লাইডের লেখাগুলো পড়বা, তার মানে তোমার হলো 90 থেকে 95% কভার হয়ে যাবে। আর বাকিটার জন্য তোমরা হলো একটু প্রত্যেকটা ক্লাসের শেষে বইটা হলো রিডিং পড়তে পারো। তার মানে যখন ক্লাসটা করে হলো বই রিডিংটা পড়বা তার মানে তোমাদের কাছে সবগুলো ইজি হয়ে যাবে। আর হলো তারপর হলো বোর্ড কোশ্চেন বেশি বেশি করে তোমাদের কি করতে হবে সলভ করতে হবে। তো আজকের ক্লাসটা মূলত এতটুকুই। আমরা মূলত বিগত 3টা এখানে মূলত এটার উপর আগে হলো একটা ক্লাস নিয়েছি, তো এটা হলো সেকেন্ড ক্লাস এই চ্যাপ্টার উপর, তো আরো একটা ক্লাস দিব এই চ্যাপ্টার উপর, তারপরে হলো আমরা হলো এই চ্যাপ্টার উপর বোর্ড কোশ্চেন সলভ করব। তো আজকের ক্লাসটা এতটুকুই, আরো একটা নতুন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।